জামাতের আমিরের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা অথবা কূটনৈতিক কর্মকর্তা অথবা ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের একটা গোপন বৈঠক হয়েছে, এইরকম খবর বাংলাদেশে রীতিমতো চাউর হয়ে গেছে। এই খবরের ফলে জামাত, তাদের সহযোগী এবং যারা জামাত ওরিয়েন্টেড যে মতাদর্শ, সেই মতাদর্শের ধারক এবং বাহক, কিংবা জামাত যে সকল ন্যারেটিভ নিয়ে, রাজনীতির যে সকল বক্তব্য নিয়ে তারা টিকে আছে বা ক্ষমতায় যেতে চাচ্ছে, তো এই খবর রীতিমতো তার উপর চপেটাঘাত। আমেরিকার রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারি, যেটি রিচার্ড নিক্সনের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি, এমনকি কন্ট্রা অস্ত্র কেলেঙ্কারির চেয়ে জঘন্যতম কেলেঙ্কারি হিসাবে আমেরিকান জাতি এই ওয়াটারগেট কেলেঙ্কারিকে মনে করে। এখন ঘটনা কিন্তু তেমন কিছু নয়, কিন্তু আপনি যখন রাজনীতি করবেন, রাজা হবেন, রাজা কখনো পশুর মতো আচরণ করে না। রাজা কখনো নিষিদ্ধ প্রাণী, নোংরা প্রাণীর মতো আচরণ করে না। শেয়াল, বেজি, সজারু, গন্ডারের মতো রাজা কখনো আচরণ করে না। রাজার আচরণ বাঘের মতো, সিংহের মতো। শিয়াল, কাক এগুলো সব চোর, অন্ধকারের নিশাচর প্রাণী, বাদর, এদের মতো কখনো রাজা আচরণ করতে পারে না। এই যে একটা থিওরি, সেই থিওরিটিকে অপমান করেছিলেন রিচার্ড নিক্সন এবং তার যে ইলেকশন পরিচালনা কমিটি তারা। আপনারা জানেন যে আমেরিকাতে দুটো রাজনৈতিক দল রয়েছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান। রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিকান দলের প্রার্থী এবং প্রেসিডেন্ট। তো নির্বাচন হচ্ছে, আর রিপাবলিকানদের যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট, তাদের একটি নির্বাচনী জনসভা হচ্ছে, গোপন জনসভা হচ্ছে। কোথায়? এটি হোটেলে, ওয়াটারগেট নামক একটি হোটেলে। তো সেখানে ডেমোক্র্যাটরা কি আলোচনা করে গোপনে, সেই বিষয়গুলো জানার জন্য রিচার্ড নিক্সনের যে সকল নির্বাচনী কর্মকর্তা আছেন, তারা ওই জমানাত 1970 সনে আধুনিক কালের এতটা ডিভাইস ছিল না, তারা সেখানে একটা টেপ রেকর্ডার স্থাপন করেছিল। পরবর্তীতে সেই টেপ রেকর্ডারটি ধরা পড়ে এবং তদন্তে বের হয়ে আসে যে এই কাজ রিপাবলিকানরা করেছে, অর্থাৎ প্রেসিডেন্ট নিক্সন করেছে। অমনি সারা আমেরিকার রাজনীতির ইজ্জতের উপর ঘা লাগে। চারিদিকে শুধু সি সি রব পড়ে যায় যে মানুষ এত খারাপ হতে পারে। কারো ব্যক্তিগত, প্রাইভেট, প্রতিপক্ষের গোপন বিষয় জানার জন্য এতটা নীচতা, এতটা খারাপ কাজ কোনো রাজনীতিবিদ করতে পারে, এটা 70-এর দশকের আমেরিকার জনগণ কল্পনাই করতে পারেনি। এবং এটাই হলো ওয়াটারগেট কেলেঙ্কারি। তো সেই দিক থেকে আপনি যদি এই ওয়াটারগেট কেলেঙ্কারির মূল থিমটা ধরেন, সেটা হলো আপনি রাজনীতিবিদ হিসেবে যা বলবেন সেটা ধারণ করবেন, সেটা বিশ্বাস করবেন, সেটা বাস্তবায়ন করবেন। মুখে একটা বলবেন, অন্তরে একটা ধারণ করবেন। এই মুনাফিকই ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কলঙ্কময়। আপনি দেখাবেন মূলা, ঢুকাবেন কলা, দেখাবেন কচু, খাবেন ঘেঁসু। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারি সমপর্যায়ের। বাংলাদেশের জামাত, তাদের দুটো রাজনীতির মূল এজেন্ডা রয়েছে। একটা হলো তারা ভারতের আধিপত্যবাদকে অস্বীকার করে। দ্বিতীয়ত হলো যে তারা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি, তাদেরকে মনে করে বাংলাদেশের জন্য হুমকি। বর্তমান নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়ত তারা ঘৃণা করে, এই কারণে যে বাংলাদেশের ফ্যাসিবাদী হিসেবে তাদের দৃষ্টিতে যে শেখ হাসিনা সরকার
ছিল, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর নরেন্দ্র মোদী সরকার তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে। এরপর জামাত মনে করে যে 1971 সনের যে যুদ্ধটি, এই যুদ্ধটি মূলত ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে এবং পাকিস্তান বাংলাদেশ মূলত ভাই ভাই, নিজেদের মধ্যে একটি ভাতৃঘাতী সংঘাত হয়েছিল, অভ্যন্তরীণ সংকট। এটা বহিঃশত্রু হিসেবে ভারত এখানে ইন্টারভেন করে, আক্রমণ করে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে। কাজেই তারা 1971 সনে রাষ্ট্রের পক্ষে থেকে দেশপ্রেমের কাজ করেছেন এবং তারা যে যুদ্ধ করেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে, সেক্ষেত্রে ভারত হলো আগ্রাসী বাহিনী আর জামাতের আলবদর, আশামস এবং রাজাকার তারা হলো মুক্তিযোদ্ধা। এটা জামাতের বিশ্বাস। তারা মনে করে যে আগামীতে যদি মর্যাদা নিয়ে দাঁড়াতে হয় রাজনীতিতে, তাহলে ভারতের এই দাদাগিরি, আধিপত্যবাদ এটি রুখে দিতে হবে। এবং যদিও আমরা এখন স্বাধীন হয়ে গেছি, তবুও স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ বন্ধুত্ব করতে হবে এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য। এই হলো তাদের বিশ্বাস। এবং এই বিশ্বাসের বাইরে তারা আরো মনে করে যে বাংলাদেশ একটি ইসলামিক প্রজাতন্ত্র হতে পারে অথবা ইসলামিক এমিরেটস হতে পারে, জাস্ট লাইক আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কিংবা একেবারে নিদেন পক্ষে তুরস্কের মতো একটি উদারনৈতিক ইসলামিক দল দ্বারা এদের শাসিত হতে পারে, এরদোয়ানের মতো। এই মডেলগুলো নিয়ে তারা এগোয়। তারা রাজনীতির ফিলোসফি হিসেবে তারা ইখওয়ানে মুসলিমিন যে সংগঠনগুলো আছে, মুসলিম ব্রাদারহুড যে সংগঠন আছে, তুরস্কের এবি পার্টি আছে, তাদেরকে তারা মনে করে যে জামাত ইসলামী এইরকম ভাবে আসলে কাজ করতে চায়। নেতা হিসেবে তারা সৈয়দ কুতুব, মুসলিম ব্রাদারহুডের যে 50-এর দশকে সামরিক বিপ্লব ঘটিয়েছিল, সেই সৈয়দ কুতুব তাকে মনে করে। তারপরে কারজাভি, ইউসুফ কারজাভি এরকম একজন ইন্টেলেকচুয়াল রয়েছেন, তাকে তাদের আধ্যাত্মিক নেতা মনে করেন। আর আবুল আলা মওদুদি এবং আবু ওহাব নজদি, এদের যে ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্ব তারা ইবনে আরাবি পর্যন্ত, অর্থাৎ আগে ইবনে আরাবির থেকে যে থিওলজি, মুসলিম থিওলজি, ইসলামিক থিওলজি শুরু হয়েছে, সেই ইবনে আরাবি, তারপর ইবনে কাসির, ইবনে কাসিরের পর আবু ওহাব নজদি, এরপরে আবুল আলা মওদুদি হয়ে বাংলাদেশে গোলাম আজম হয়ে এই ধর্মতত্ত্ব তারা বিশ্বাস করে। তো এইভাবে করতে 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 2024 সনের যে জুলাই আগস্ট বিপ্লব হলো, সেই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, মাস্টার মাইন্ড, সেনাপতি, যা বলেন না কেন, এটা মূলত জামাত। আমরা সবাই এখন জানি যে এনসিপি, টেনসিপি, অন্য যে সকল 10টি প্রক্সি সংগঠন রয়েছে, 10 থেকে 15টি, এটি মূলত জামাতেরই এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। তাদের মাধ্যমে সেই যে 2008-9 সন থেকে জামাত যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে, সেটির বিস্ফোরণ ঘটেছে 2024 সনের আগস্ট মাসে। ফলে জামাত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে। এবং আজকের দিন পর্যন্ত জামাতই আসলে রাষ্ট্র চালাচ্ছে। আর জনপ্রিয় দল হিসেবে, শক্তিশালী দল হিসেবে, যেখানে যেখানে আসলে প্রভাব বিস্তার করলে জামাতের ক্ষমতায় আসতে, রাষ্ট্র পরিচালনা করতে কোনো সমস্যা হবে না, বরং বদনাম হবে, সেই জায়গাগুলো তারা বিএনপিকে ছেড়ে দিয়েছে। টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক, বিমা, চাঁদাবাজি থেকে শুরু করে পুলিশের বড় বড় নিয়োগ বদলি, সিভিল সার্ভিসের মানে মিডল ক্লাসের কর্মকর্তাগুলো সব জামাত তাদেরকে ছেড়ে দিয়েছে এবং বিএনপি সেইকে নিয়ে মুড়ি মুরকির মতো তারা খাচ্ছে। কিন্তু মূল যে হাল, মূল যে বৈঠা,
দ্য মেইন সুইচ এটি আজকের দিন পর্যন্ত জামাতের হাতে। তো এই সময়ের মধ্যে জামাতের আমির আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিলেন। তিনি সাক্ষাৎকারটি কেন দিলেন, কিভাবে দিলেন, এটা আমার মাথায় ঢুকছে না, বা এটার আদৌ প্রয়োজন ছিল কিনা আমি জানি না। সম্ভবত ঈর্ষা তাদেরকে পেয়ে বসেছিল। এর কারণ হলো সেই গত ৩-৪ মাস ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে আন্তর্জাতিক সব গণমাধ্যম একের পর এক মানে রীতিমতো বোম ব্লাস্টিং নিউজ করে যাচ্ছে। তারপর তারেক রহমান সাহেবের আগমন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং সর্বশেষ তার জানাজা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল বিএনপি বিএনপি বিএনপি। এর ফলে জামাতের সম্ভবত ইগোতে লেগেছে, এবং এই কারণে হয়তো, হতেও পারে নাও হতে পারে, রয়টার্সের সঙ্গে জামাতের আমির একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি নিজে ইচ্ছা করে হোক বা রয়টার্সের যে সাংবাদিক তার প্রশ্নের ফাঁদে পড়ে হোক, যেভাবে হোক তিনি একটি কথা বলে ফেলেছেন। সেই কথাটি হলো ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার একটা গোপন বৈঠক হয়েছে, এবং সেই গোপন বৈঠক তিনি গোপন রেখেছেন এই কারণে যে ওই বৈঠকের যারা কর্তা তারা বলেছিলেন যে এটি যেন প্রকাশ্যে না বলা হয়, অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ জামাতের আমিরকে নিষেধ করেছিলেন। এই কথার আগা মাথা, সত্য মিথ্যা মানে অন্তর্নিহিত তাৎপর্য কোনো কিছু বিবেচনা না করে চারিদিকে শুধু ছি 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 ছি, সেই ওয়াটারগেট কেলেঙ্কারির মতো এত সুন্দর দাড়ি নিয়ে, এত সুন্দর টুপি নিয়ে এইভাবে মানুষ এই কাজ করে, সারাক্ষণ মানে ইন্ডিয়াকে গালাগালি করছেন, এই মানে আপনাদের যে বি টিম সি টিম দিয়ে 7 সিস্টার আলাদা করছেন, ডি টিম দিয়ে মুজাহিদ বাহিনী গঠন করছেন, দিল্লি দখল করবেন, আর অন্যদিকে ক্ষমতায় যাওয়ার জন্য দিল্লির পাস আসছেন, দিল্লির লোকের সাথে গোপনে বৈঠক করছেন। কেউ বলছে যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন তার সঙ্গে দেখা করতে এসছে, কেউ বলছে তিনি দেখা করার জন্য লন্ডনে গেছেন, এবং জামাতের যারা লোকজন আছেন, এরকম একটা ছিছি অবস্থা। অন্যদিকে যেটা হলো, জামাতের যে সকল ভাড়া করা বট বাহিনী আছে, যারা ইউটিউবার রয়েছে, যাদেরকে সবাই টোকাই ইউটিউবার বলে, এদের কারো নাম 3 ইঞ্চি, কারো নাম ইল্লু, কারো নাম পিঙ্কু, নানা রকম এদের নাম হয়ে গেছে। এই লোকগুলো এই ভারত বিরোধিতাকে চাঙ্গা করে মানে কতগুলো অন্ধ বাংলাদেশের মানুষ, কতগুলো অন্ধ, কতগুলো বেকুব, কতগুলো মূর্খ, এই একটা বেস, একটা ফ্যান এবং ফলোয়ার বেস তারা গড়ে তুলেছে এই বট বাহিনী। তো এই বট বাহিনীর মুখে মানে জোকের মুখে যদি আপনি লবণ দেন, কিংবা ধরুন কোনো একটা মানুষের মুখের মধ্যে যদি আপনি খুব দুর্গন্ধযুক্ত মনুষ্য বিষ্ঠা আচ্ছা মতন তার মুখের মধ্যে ভরে দেন এবং মেখে দেন, তখন সেই প্রাণীটির যে দুরবস্থা হবে। এখন এই যে জামাতের বট বাহিনী, জামাতের ভাড়া করা সেই ইউটিউবার, এই গোষ্ঠীটির মুখে রীতিমতো সেই আবর্জনা পড়েছে, চুন পড়েছে, চুনকালি লেগে গেছে। তারা এখন কি বলবে? ঘটনা যা গবার তা ঘটে গেছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এর মধ্যে জামাতের পক্ষ থেকে, আমিরের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একেবারে নেহায়েত একটি যাকে বলা হয় সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি যখন অসুস্থ ছিলেন, দলে দলে লোক তাকে দেখতে এসেছে, ভারতের লোকও দেখতে এসেছে, অন্যান্য যারা এসেছেন তাদের ব্যাপারে জামাত প্রেস রিলিজ দিয়েছে যে অমুক দূতাবাস থেকে এসছে, অমুক কূটনীতিবিদ আসছে, ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন আসছে। কিন্তু ভারতের যে সকল লোক তার সঙ্গে দেখা করতে এসছে তারা অনুরোধ করেছিল যেন এই বক্তব্যটি প্রেসে না আসে, বা তারা যে এসছে এটা যেন প্রেসে না আসে। যেহেতু জামাত ইমানদার একটা দল, ভদ্র একটি দল, এবং শত্রু মিত্র সকলের জন্য তাদের দরজা খোলা, এবং তারা
যত শত্রু হোক না কেন তাদের প্রতি অনেক উদার, যেহেতু ভারতের যারা লোকজন আসছে তারা আসছে ভদ্রতা দেখিয়ে, এবং তারা তো সেই অবস্থাতে তাদের সাথে অভদ্রতা দেখাতে পারে না, বলতে পারে না যে আমরা তোমাদের সঙ্গে দেখা করব না। আবার দেখা করার পর তারা এটা অনুরোধ করেছে, সেই অনুরোধটা তারা রেখেছে। এই হলো বক্তব্য। কিন্তু কেউ বিশ্বাস করছে না। তারা বরং এই যে জামাত আমিরের এই বক্তব্যকে আরো নেতিবাচক অর্থে তারা ব্যাখ্যা এবং বিবৃতি দিচ্ছে। সব মিলিয়ে মানে জামাতের জন্য এই যে এই সময়টি একের পর এক, এই যে হাদির মৃত্যু, বেগম জিয়ার মৃত্যু, তারেক রহমান সাহেব বাংলাদেশে আসা, এই রয়টার্সের সাথে সাক্ষাৎকার দেওয়া, এরপর প্রধান বিচারপতির সেই শপথ গ্রহণ উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের বঙ্গভবনে যাওয়া, বঙ্গভবনে যাওয়ার পর সেখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে ভাবসাব, তার মুখের হাসি এবং তার যে হাঁটা চলা, সব মিলিয়ে জামাত গত 17 মাস ধরে যে